হ্যালো বন্ধুরা, বায়োমলিকুলস যে চ্যাপ্টারটি আছে এটা তার সেকেন্ড ভিডিও। তো এই ভিডিওগুলোতে এনসিইআরটি যেটা আছে সেটা বাংলাতে এক্সপ্লেন করা হচ্ছে। তোমরা যারা বাংলা মিডিয়ামে নিট এক্সাম দেবে তাদের জন্য এই ভিডিওগুলো অত্যন্ত প্রয়োজনীয়। তাদেরকে এই বইগুলো এনসিইআরটি পড়তে এবং বুঝতে সাহায্য করবে। তো শুরু করা যাক। লিপিডস আর জেনারেলি ওয়াটার ইনসলিবল। লিপিড হচ্ছে জলে অদ্রাব্য। এটা একটা সাধারণ কমন নলেজ বা সাধারণ জ্ঞান যে লিপিড জলে অদ্রাব্য। দে কুড বি সিম্পল ফ্যাটি অ্যাসিড, তারা হতে পারে সিম্পল সহজ ধরনের ফ্যাটি অ্যাসিড। লিপিড হচ্ছে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল, এই দুটোর মিশ্রণ। তো তারা সরল হতে পারে, জটিল হতে পারে। এই ফ্যাটি অ্যাসিড হ্যাজ এ কার্বক্সিল গ্রুপ অ্যাটাচড টু অ্যান আর গ্রুপ। ফ্যাটি অ্যাসিডটা কি? ফ্যাটি অ্যাসিড হচ্ছে একটা কার্বক্সিল গ্রুপ যেটা আর গ্রুপ, সে আর গ্রুপের সঙ্গে যুক্ত থাকে বা ভ্যারিয়েবল গ্রুপের সঙ্গে যুক্ত থাকে। দ্য আর গ্রুপ কুড বি এ মিথাইল, ইথাইল অর হায়ার নাম্বার অফ CH2 গ্রুপ, 1 থেকে 19টা কার্বন পর্যন্ত। তো এই যে আর গ্রুপ বা ভ্যারিয়েবল গ্রুপ যেটা আছে সেটা মিথাইল হতে পারে, ইথাইল হতে পারে, আরও প্রোপাইল হতে পারে, বিউটাইল হতে পারে, 1 থেকে 19টা কার্বন পর্যন্ত হতে পারে। ফর এক্সাম্পল, প্যালমেটিক অ্যাসিড হ্যাজ 16 কার্বনস ইনক্লুডিং কার্বক্সিলিক কার্বন। তো ফ্যাটি অ্যাসিডের মধ্যে তো কার্বক্সিলিক অ্যাসিড থাকে, তো সেই কার্বক্সিলিক অ্যাসিডের কার্বন এবং তার পাশাপাশি আরও 15টা মিথাইল গ্রুপ থাকে, এবং প্যালমেটিক অ্যাসিড যেটা আছে সেটাতে টোটাল 16টা কার্বন থাকে। অ্যারাগোডনিক অ্যাসিড হ্যাজ 20 কার্বন অ্যাটমস ইনক্লুডিং দ্য কার্বক্সিল কার্বন। অ্যারাগোডনিক যে অ্যাসিড যেটা আছে সেটা একটা ফ্যাটি অ্যাসিড, তার মধ্যে 20টি কার্বন আছে। তো ফ্যাটি অ্যাসিডটা কি আগে ছবিটা দেখিয়ে দিই, তাহলে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। যে এই যে ফ্যাটি অ্যাসিড দেখতে পাচ্ছ, প্যালমেটিক অ্যাসিড, এই যে প্যালমেটিক অ্যাসিড আছে, তো ফ্যাটি অ্যাসিড হচ্ছে কি একটা কার্বক্সিলিক অ্যাসিড থাকবে, তার সঙ্গে আর গ্রুপ যুক্ত থাকবে। সেটা মিথাইল হতে পারে, ইথাইল হতে পারে, প্রোপাইল হতে পারে, বা 1 থেকে 19টা কার্বন পর্যন্ত হতে পারে। যেমন এখানে দেখছো 14 আর 1 15টা কার্বন আছে। এই যে এখানে আবার ফ্যাটি অ্যাসিড আছে, কিন্তু ফ্যাটি অ্যাসিডটা কী হয়েছে যে প্রতিস্থাপন হয়ে গেছে গ্লিসারলের সঙ্গে, এটা একটু পরে পড়বো। ফ্যাটি অ্যাসিডটা তাহলে কি এইরকম যে কার্বক্সিলিক অ্যাসিড, তার সঙ্গে অনেকগুলো ভ্যারিয়েবল গ্রুপ থাকবে, সেই কার্বন সংখ্যাটা 1 থেকে 19 পর্যন্ত হতে পারে। প্যালমেটিক অ্যাসিডের মধ্যে 15টা থাকে, অ্যারাগোনিক অ্যাসিডের ক্ষেত্রে 20টা থাকে। তো আরও কিছু আছে ফ্যাটি অ্যাসিডের বিষয়ে, জেনে নিই কী কী আছে আরও তথ্য। তো ফ্যাটি অ্যাসিড কুড বি স্যাচুরেটেড উইথাউট ডবল বন্ড অর আনস্যাচুরেটেড উইথ 1 অর মোর C+C+. তো ফ্যাটি অ্যাসিড যেটা আছে সেটা স্যাচুরেটেড হতে পারে। স্যাচুরেটেড মানে কি, যে শুধুমাত্র অ্যালকেন যেগুলো সেগুলো হচ্ছে স্যাচুরেটেড, কোনো রকমের ডবল বন্ড থাকবে না, শুধু সিঙ্গেল বন্ড বা এক বন্ধন থাকবে, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে না। অর আনস্যাচুরেটেড উইথ 1 অর মোর C+C বন্ড। আনস্যাচুরেটেড মানে বা অসম্পৃক্ত, অর্থাৎ এক বা একাধিক ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে, অ্যালকেন যেগুলো সেগুলো হচ্ছে আনস্যাচুরেটেড। তো স্যাচুরেটেড হতে পারে, আনস্যাচুরেটেড হতে পারে, এই যে ফ্যাটি অ্যাসিড আছে সেগুলো। অ্যানাদার সিম্পল লিপিড ইজ গ্লিসারল হুইচ ইজ ট্রাইহাইড্রক্সিপ্রোপেন। তো আর একটা সিম্পল লিপিড হচ্ছে কি গ্লিসারল। তো গ্লিসারলটা হচ্ছে ট্রাইহাইড্রক্সিপ্রোপেন। ট্রাই মানে 3, হাইড্রক্সি মানে ওয়েজ, 3টে ওয়েজ গ্রুপ থাকে। আর প্রোপেন 3টে কার্বন বিশিষ্ট যে অ্যালকেন প্রোপেন, তো ট্রাইহাইড্রক্সিপ্রোপেন। তাহলে আর একটা সিম্পল লিপিড হচ্ছে গ্লিসারল, যেটা হলো ট্রাইহাইড্রক্সিপ্রোপেন, আইপ্যাক নাম বলতে পারো। তাহলে দুটো লিপিড বললাম, একটা ফ্যাটি অ্যাসিড আর একটা গ্লিসারল। মেনি লিপিডস হ্যাভ বোথ গ্লিসারল অ্যান্ড ফ্যাটি অ্যাসিড। অনেক লিপিডস আছে তার মধ্যে, যাদের মধ্যে ফ্যাটি অ্যাসিডও থাকে, গ্লিসারলও থাকে, দুটোই থাকে। ফ্যাটি অ্যাসিড আলাদা একটা লিপিড, গ্লিসারল আলাদা একটা লিপিড। আবার কিছু কিছু লিপিড আছে যাদের মধ্যে ফ্যাটি অ্যাসিডও থাকে, গ্লিসারলও থাকে। গ্লিসারল হলো কি ট্রাইহাইড্রক্সিপ্রোপেন। এই যে ছবিটা দেখিয়ে যেখানে ছবিটা আছে, তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। ট্রাইহাইড্রক্সি 3টে ওয়েজ গ্রুপ আছে, 1 2 3টে ট্রাইহাইড্রক্সি প্রোপেন, এই যে 3টে কার্বন তার জন্য প্রোপেন। তো ট্রাইহাইড্রক্সি প্রোপেনের জন্য বলা হয় একে। অ্যানাদার সিম্পল লিপিড ইজ গ্লিসারল হুইচ ইজ মেনি লিপিড হ্যাভ বোথ গ্লিসারল অ্যান্ড ফ্যাটি অ্যাসিড। অনেকের আছে যাদের দুটোই থাকে। হেয়ার দ্য ফ্যাটি অ্যাসিডস আর ফাউন্ড এস্টিরিফাইড উইথ গ্লিসারল। তো কিছু লিপিড আছে যাদের ক্ষেত্রে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল দুটোই থাকে, কিন্তু কিভাবে থাকে তারা এস্টিরিফাইড হয়ে থাকে। এস্টিরিফিকেশন গড়ার মাধ্যমে তারা একে অপরের সঙ্গে যুক্ত থাকে। নিচে ছবি আছে দেখিয়েছি। দে ক্যান বি দেন মনোগ্লিসারাইড, ডাইগ্লিসারাইড, ট্রাইগ্লিসারাইড। এবং সেই যে গ্লিসারাইড ফ্যাটি অ্যাসিডের সঙ্গে গ্লিসারাইড তৈরি হচ্ছে এস্টিরিফিকেশনের মাধ্যমে, তো সেই গ্লিসারাইডটা মনো হতে পারে, মানে একটা থাকতে পারে ভ্যারিয়েবল গ্রুপ,
ডাই হতে পারে, দুটো থাকতে পারে, ট্রাই হতে পারে, তিনটে থাকতে পারে। তো এই যে ছবিটা আছে, ছবিটার মাধ্যমে দেখিয়ে দিই যে কীভাবে থাকে। এই যে ট্রাইগ্লিসারাইড এখানে দেওয়া আছে, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল এই দুটো যখন যুক্ত হয়ে যায়, এই দুটো যখন যুক্ত হয়ে যায়, তো এইভাবে একটা এস্ট্রিফিকেশনের মাধ্যমে এই একটা গঠন তৈরি করে। তো এখানে তিনটে ভ্যারিয়েবল গ্রুপ আছে, R1, R2, R3। তার জন্য একে ট্রাইগ্লিসারাইড বলা হয়। দুটো থাকলে ডাইগ্লিসারাইড বলা হতো, একটা থাকলে মনোগ্লিসারাইড বলা হতো। আর এটাকে এই যে CH2OH, 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 এই যে গঠনটা দেখছো CH2OH, এই যে গঠনটা এটা কিন্তু সেম। এটা কি এই গ্লিসারাইডের সঙ্গে সেম, কিন্তু এই যে এইচটা আছে সেই এইচটা প্রতিস্থাপন হয়ে গেছে কার দ্বারা? R2C, এই যে ফ্যাটি অ্যাসিডের R2COOH গ্রুপ আছে তার দ্বারা। এই যে R1CO, এর মাধ্যমে এটা যুক্ত হয়ে গেছে। তাহলে কি এই যে এই গ্রুপ এখান থেকে যে OH আছে সেই OHটা বাদ চলে গেছে, আর গ্লিসারল থেকে যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেনটা বাদ চলে গেছে, দিয়ে এখান থেকে ওয়াটার মাইনাস হয়ে গেছে, তিন তিন অণু ওয়াটার মাইনাস হয়ে গেছে, এবং এস্ট্রিফিকেশনের মাধ্যমে এই যে ট্রাইগ্লিসারাইড তৈরি হয়েছে। তো বোঝা যাচ্ছে যে ফ্যাটি অ্যাসিডের যে কার্বক্সিলিক অ্যাসিড আছে, কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে যে OH গ্রুপ আছে, এই যে OH গ্রুপটা দেখতে পাচ্ছ এটা বাদ, গ্লিসারলের মধ্যে যে হাইড্রোজেন আছে, এই যে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনগুলো বাদ। তো এইভাবে, এবং এইভাবে এখান থেকে OH, এখান থেকে হাইড্রোজেন, এক অণু ওয়াটার, আর একটা ফ্যাটি অ্যাসিড থাকবে তার OH আর একটা হাইড্রোজেন, দু অণু ওয়াটার, আর একটা ফ্যাটি অ্যাসিডের OH থাকবে আর এখানে হাইড্রোজেন, তিন অণু ওয়াটার, তিনটে ওয়াটার বেরিয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তেমন তারপরেই এই যে ট্রাইগ্লিসারাইড সেটা তৈরি হয়েছে, এই এস্ট্রিফিকেশনের মাধ্যমে তৈরি হয়েছে। এই যে এটা হচ্ছে এস্টার বন্ড। এই যে যে জায়গাতে জল বেরিয়ে যাচ্ছে, এখানে OH ছিল, বেরিয়ে OH আর ওয়াটার এখানে বেরিয়ে গেছে, এই যে এই বন্ডটা সেটা হচ্ছে এস্টার বন্ড। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। তো আরও কি কি ভাগ আছে লিপিডে? দে আর অলসো কল্ড ফ্যাট অ্যান্ড ওয়েলস বেসড অন মেল্টিং পয়েন্টস, যে তাদের গলনাঙ্কের উপর ভিত্তি করে তাদেরকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ফ্যাট বা চর্বি, আর একটা হচ্ছে ওয়েল বা তেল। ওয়েলস হ্যাভ লোয়ার মেল্টিং পয়েন্ট জিঞ্জেলি ওয়েন অ্যান্ড হেন্স রিমেন অ্যাজ ওয়েল ইন উইন্টার্স। তো যারা যারা তেল হয় তাদের যে মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক যেটা সেটা কম থাকে, কম তাপমাত্রাতে তারা গলে যায়, কম তাপমাত্রাতে তাদের গলে যায়, গলনাঙ্ক কম থাকে, তার জন্য শীতকালেও এরা তেল আকারে বা তরল আকারই তেল আকারই থাকে, তেল যে দেখতে হয় তরল টাইপের সে তেল আকারই থাকে। এক্সাম্পল হচ্ছে কি জিঞ্জেলি ওয়েল, জিঞ্জেলি ওয়েল এখানে এক্সাম্পল দেওয়া আছে। ক্যান ইউ আইডেন্টিফাই এ ফ্যাট ফ্রম দ্য মার্কেট? ফ্যাটকে তো সহজে চেনা যায়, এই যে চর্বিটা আমাদের জমানো থাকে, চর্বিটা সেটা হচ্ছে এই ফ্যাট। সাম লিপিডস হ্যাভ ফসফরাস অ্যান্ড ফসফোরাইলেটেড অর্গানিক কম্পাউন্ড ইন দেম। তো তার আগে এই ওয়েল আর ফ্যাটের মধ্যে পার্থক্য বোঝা গেল যে ফ্যাটের মেল্টিং পয়েন্ট বেশি হবে এবং সেটা শক্ত বা সলিড আকারে থাকবে, সেমি সলিড হিসাবে। আর ওয়েল যেটা আছে তার মেল্টিং পয়েন্ট কম হবে এবং সেটা শীতকালেও ওয়েল আকারে থাকবে, যেমন জিঞ্জেলি ওয়েল। তো এরপরে নেক্সট অংশটা দেখি। সাম লিপিডস হ্যাভ ফসফরাস অ্যান্ড এ ফসফোরাইলেটেড অর্গানিক কম্পাউন্ড ইন দেম। কিছু লিপিড আছে বা তাদের মধ্যে কি যে ফসফরাস থাকে, ফসফরাস যে একটা এলিমেন্ট, সেই ফসফরাস থাকে তাদের মধ্যে, বা ফসফোরাইলেটেড অংশ থাকে, ফসফোরাইলেটেড অর্গানিক কম্পাউন্ড বা ফসফরাস গঠিত কোনো জৈব যৌগ তার মধ্যে থাকে। দিজ আর ফসফোলিপিড, এদেরকে বলা হয় ফসফোলিপিড। লিপিডের সঙ্গে ফসফরাস বা ফসফরাস গঠিত কোনো জৈব যৌগ যদি যুক্ত হয় তাহলে যেটা তৈরি হয় সেটা হলো ফসফোলিপিড। দে আর ফাউন্ড ইন সেল মেমব্রেন, তারা কোথায় পাওয়া যায়? সেল মেমব্রেন বা কোষের যে পর্দা সেখানে পাওয়া যায়। লেসিথিন ইজ ওয়ান এক্সাম্পল, একটা এক্সাম্পল হচ্ছে কি লেসিথিন, যেটা হলো একটা ফসফোলিপিডের এক্সাম্পল, ফসফরাস গঠিত লিপিড বা ফসফরাস গঠিত জৈব যৌগ বিশিষ্ট লিপিড, ফসফোলিপিড, যেটা কোষের মেমব্রেনে বা পর্দাতে থাকা যায়, একটা এক্সাম্পল হলো লেসিথিন। সাম টিস্যু স্পেশালি দ্য নিউরাল টিস্যুজ হ্যাভ লিপিড উইথ মোর কমপ্লেক্স স্ট্রাকচার। তো আরও কিছু লিপিড আছে, আরও জটিল আকার আকৃতি কোথায় পাওয়া যায়? নিউরাল টিস্যু বা স্নায়ুতন্ত্রে আর লিপিড আছে, সেগুলো আরও জটিল টাইপের হয়। কোষ পর্দার মধ্যে যে লিপিড পাওয়া যায় সেটা হলো কি লেসিথিন, যেটা হলো ফসফোলিপিড, ফসফরাস গঠিত লিপিড। তো এখানে লেসিথিনের যে স্ট্রাকচার সেটা দেওয়া আছে, সেটা একবার দেখিয়ে দিই। এই যে লিপিড যেটা কীভাবে তৈরি হয়, যে গ্লিসারের মধ্যে OH ছিল, OH-এর মধ্যে এখানে হাইড্রোজেন গেছে, আর এই যে ফ্যাটি অ্যাসিডের মধ্যে OH থেকে হাইড্রোজেনটা বাদ গেছে আর ফ্যাটি অ্যাসিডের মধ্যে OH-টা বাদ গেছে, এখান থেকে জল বেরিয়ে গেছে। তো কীভাবে কীভাবে তৈরি হয়েছে সেটা তো এখানে দেখিয়ে দিয়েছি। তো এইভাবে একটা তৈরি হয়েছে ট্রাইগ্লিসারাইড।
তো সেখানে এই যে ফসফরাস, এই যে ফসফরাস গঠিত জৈব যৌগ আছে, তো এর জন্য একে বলা হয় ফসফোলিপিড। এক্সাম্পল হচ্ছে কি লেসিথিন। তাছাড়া এখানে নাইট্রোজেনও আছে। তো গঠনটা ভালো করে দেখে নেবে, ভালো করে দেখে নেবে গঠনটা, এক্সামে দেয় সবটা, প্রত্যেকটা ওয়ার্ডই ইম্পর্টেন্ট। লিভিং অর্গানিজমস হ্যাভ এ নাম্বার অফ কার্বন কম্পাউন্ডস ইন হুইচ হাইড্রোসাইক্লিক রিং ক্যান বি ফাউন্ড। জীবের মধ্যে আরও কিছু কার্বন গঠিত যৌগ আছে যাদের মধ্যে হেটারোসাইক্লিক রিং পাওয়া যায়। হেটারোসাইক্লিক রিং মানে যে এমন একটা রিং গঠিত জৈব যৌগ যার মধ্যে বিভিন্ন রকমের এলিমেন্ট থাকে, নাইট্রোজেন, সালফার, ফসফরাস ইত্যাদি থাকতে পারে। হোমোসাইক্লিক রিং মানে যে এমন রিং ঘটিত জৈব যৌগ বা রিং ঘটিত বা চক্রাকার বা রিং ঘটিত, রিং মানে একটা আবদ্ধ অংশ যেখানে শুধুমাত্র কার্বনই থাকবে। যদি কার্বন আর হাইড্রোজেন থাকে তাহলে সেটা হোমোসাইক্লিক, আর যদি কার্বন হাইড্রোজেন ছাড়া অন্য কোনো মৌল থাকে এবং সেটা রিং গঠন করে তো সেটা হলো হেটারোসাইক্লিক। সাম অফ দিস আর নাইট্রোজেন বেসেস, যেমন অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল, থাইমিন। তাদের এক্সাম্পল হচ্ছে নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস যেগুলো আছে সেগুলো হচ্ছে রিং গঠন করে এবং এগুলো হলো হেটারোসাইক্লিক রিং, এর কারণে এদের মধ্যে নাইট্রোজেন থাকে, কার্বন হাইড্রোজেন ছাড়াও নাইট্রোজেন থাকে। এক্সাম্পল হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল, থাইমিন। এই জিনিসগুলোতে কেমিস্ট্রিতে পড়ছি, বায়োলজিতে কত চ্যাপ্টারে পড়ছি ঠিক নেই। হোয়েন ফাউন্ড অ্যাটাচড টু এ সুগার দে আর কল্ড নিউক্লিওসাইড। এই নাইট্রোজেন বেস যেটা আছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল, থাইমিন, এইগুলো যখন কোনো একটা সুগারের সঙ্গে, শর্করার সঙ্গে, রাইবোজ হতে পারে যে 5 কার্বন যুক্ত হতে পারে, 6 কার্বন যুক্ত হতে পারে, সেই সুগারের সঙ্গে যুক্ত হয় তখন সেটা গঠন করে নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড সুগার, এ সাইড সুগার, টাইড, সাইড আর টাইডের মধ্যে অনেক সময় অনেকটা একটা কনফিউশন চলে আসে। তো নিউক্লিওসাইডে কী আছে, এস আছে, এস থেকে সুগার, তাহলে সুগার থাকছে এখানে। If a phosphate group is also found esterified to the sugar, they are called nucleotide. তো এই নিউক্লিওসাইডের সঙ্গে যদি দেখা যায় আবার একটা ফসফেট গ্রুপ যুক্ত হয়ে গেছে তখন তাকে বলা হবে নিউক্লিওটাইড। এবং সেই ফসফেট গ্রুপটা কীভাবে যুক্ত থাকবে, এস্টেরিফাইড, এস্টার গঠন করার মাধ্যমে। এস্টার কীভাবে গঠিত হয়, অ্যালকোহলের সঙ্গে অ্যাসিড যুক্ত হয়ে জল বেরিয়ে যাওয়ার মাধ্যমে এস্টার গঠিত হয়। তাহলে কি অ্যালকোহল ফাংশনাল গ্রুপ আছে OH, কার্বক্সিলিক অ্যাসিড ফাংশনাল গ্রুপ আছে COOH, সেই দুটো যুক্ত হলো, সেখান থেকে ওয়াটার বেরিয়ে গেল, দিয়ে যেটা তৈরি হলো সেটা হলো এস্টার। যেমন এই যে COOH এখানে আছে আর এখানে হচ্ছে OH, হাইড্রক্সিল গ্রুপ। তো এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, এটা হচ্ছে হাইড্রক্সিল গ্রুপ। তো এখান থেকে কার্বক্সিলিক অ্যাসিড থেকে OH গ্রুপ গেল আর হাইড্রক্সিল গ্রুপ থেকে হাইড্রোজেন গেল, এই দুটো বেরিয়ে কী হলো, ওয়াটার বেরিয়ে গেল, -H2O। আর এখান থেকে যে C⋯O আর ও তৈরি হলো, এই যে এটা হলো কি এস্টার। ঠিক আছে, তো এবার এখানে একটা কিছু থাকবে, এখানে একটা কিছু থাকবে, কোনো গ্রুপ থাকবে। তো তাহলে এখানে বোঝা গেল যে নাইট্রোজেন বেসের সঙ্গে সুগার যুক্ত হলে নিউক্লিওসাইড, নিউক্লিওসাইডের সঙ্গে ফসফেট গ্রুপ যুক্ত হয় তাহলে নিউক্লিওটাইড, নিউক্লিওসাইডের সঙ্গে ফসফেট গ্রুপ কীভাবে যুক্ত হয়, এস্টার গঠন করার মাধ্যমে। এবং যে নিউক্লিওটাইড আছে তার নাম কি, যখন নিউক্লিওটাইড করবে, অ্যাডিনিন যখন সুগারের সঙ্গে যুক্ত হবে তখন যে নিউক্লিওসাইড তৈরি করবে সেটা হলো অ্যাডিনোসিন, গুয়ানোসিন, থাইমিডিন, ইউরিডিন, সাইটিডিন, এগুলো হচ্ছে নিউক্লিওসাইড। যে নাইট্রোজেন বেস সুগারের সঙ্গে যুক্ত হয়ে নিউক্লিওসাইড গঠন করলো তার এক্সাম্পল হচ্ছে এগুলো। আর এই নিউক্লিওসাইড যখন ফসফেট গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে নিউক্লিওটাইড গঠন করবে তখন তার নামটা কী হবে, অ্যাডিনালিক অ্যাসিড, থাইমিডালিক অ্যাসিড, গুয়ানালিক অ্যাসিড, ইউরিডালিক অ্যাসিড, সাইটিডালিক অ্যাসিড, এগুলো হচ্ছে নিউক্লিওটাইড। অ্যাডিনিনের সঙ্গে যদি সুগার আর ফসফেট গ্রুপ হয়ে যুক্ত হয় তাহলে অ্যাডিনালিক, থাইমিনের সঙ্গে যুক্ত হলে থাইমিডালিক। নিউক্লিক অ্যাসিডস আর লাইক DNA আর RNA কনসিস্ট অফ নিউক্লিওটাইডস অনলি। এই যে DNA, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, RNA, রাইবোনিউক্লিক অ্যাসিড, যে DNA RNA আছে বায়োলজিতে যেগুলো পড়ছি আমরা, এগুলো কী নিয়ে গঠিত, নিউক্লিওটাইডস, নট নিউক্লিওসাইড। এদের বেসিক উপাদান হচ্ছে নিউক্লিওটাইডস। DNA আর RNA ফাংশন ইজ জেনেটিক ম্যাটেরিয়াল। DNA RNA জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে, জিন বস্তু হিসেবে কাজ করে, বিভিন্ন রকমের বংশ পরম্পরায় যে বৈশিষ্ট্য থাকে একটা জীবের, যে বৈশিষ্ট্য সেগুলোকে বহন করে, এক জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনে নিয়ে যায়, সঞ্চয় করে রাখে, রিজার্ভ করে রাখে, ট্রান্সফার করে, এই কাজগুলো করে থাকে। তো এগুলো যে চ্যাপ্টার আছে মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, এখানে ডিটেলসে পড়া হবে। তো এই যে নাইট্রোজেন বেস, নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড, তাদের এক্সাম্পল কীভাবে যুক্ত হয় সব পড়া গেল। তো এবার ছবি আছে, ছবিগুলো দেখা যাক, অত্যন্ত ইম্পর্টেন্ট ছবি এবং অনেকের এগুলো
কনফিউশন চলে আসে, তো বারবার তাদেরকে প্র্যাকটিসও করতে বলা হয়। তো দেখা যাক কীভাবে আছে। তো এই যে প্রথমেই দেওয়া আছে পিউরিন, অ্যাডেনিন, গুয়ানিন, পিরিমিডিন, সাইটোসিন, ইউরাসিল, থাইমিন। তো পিউরিনের মধ্যে 2টো রিং থাকে, পিরিমিডিনের মধ্যে 1টা রিং থাকে, ঠিক আছে। পিউরিনের মধ্যেই তো দেখা যাচ্ছে কার্বন আর হাইড্রোজেন ছাড়া এই জন্য নাইট্রোজেন আছে, তার জন্য হেটেরোসাইক্লিক রিং, নাইট্রোজেন আছে। এটা হচ্ছে অ্যাডেনিনের যে স্ট্রাকচার সেটা। এই অ্যাডেনিনের সঙ্গে কি হলো, রাইবোজ সুগার যুক্ত হলো। এই যে এটা একটা হচ্ছে রাইবোজ সুগার দিয়ে গঠন করলো কি নিউক্লিওসাইড অ্যাডিনোসিন। অ্যাডিনোসিনের সঙ্গে কি যুক্ত হলো, ফসফেট গ্রুপ যুক্ত হলো। এই যে ফসফেট গ্রুপ এবং কি গঠন করলো, অ্যাডিনাইলিক অ্যাসিড, নিউক্লিওটাইড গঠন করলো। এই সব নিউক্লিওটাইড হচ্ছে ডিএনআরএনএর বেসিক ইউনিট। এখানে একই রকমভাবে ইউরাসিল আছে, যেটা একটা পিরিমিডিন, 1টা রিং বিশিষ্ট। এর মধ্যে নাইট্রোজেন, হাইড্রোজেন আছে, কার্বন আর অক্সিজেন আছে। কার্বন আর হাইড্রোজেন ছাড়া এগুলো থাকার জন্য এটা হেটেরোসাইক্লিক রিং। এর সঙ্গে যুক্ত হয়েছে কি, এর সঙ্গে রাইবোজ যুক্ত হয়েছে এবং গঠন করেছে কি নিউক্লিওসাইড, যার নাম ইউরিডিন। এটা আবার ফসফেট গ্রুপ যুক্ত হবে, গঠন করবে নিউক্লিওটাইড। তার স্ট্রাকচার দেয়নি, তোমরা নিজেরা করার চেষ্টা করবে, কিছুই করতে হবে না। এই যে এখানে CH2OH গ্রুপ দেখছো, তো এখান থেকে কি করতে হবে, এখান থেকে হাইড্রোজেন যাবে, আর ফসফেট গ্রুপের মধ্যে এখানে OH ছিল, সেই OH গ্রুপটা যাবে, দিয়ে ওয়াটার বেরিয়ে যাবে এবং এইভাবে এই গ্রুপটা তৈরি হবে, এস্টার গ্রুপ যেটাকে বলে সেটা তৈরি হবে। তো এরা ছিল তাদের চিত্র। আর ওপরে যে সুগার দেখছো, রাইবোজ, গ্লুকোজের চিত্র দেওয়া আছে এখানে সুগারের। রাইবোজ 5 কার্বনযুক্ত সুগার, রাইবোজের চিত্র দেওয়া আছে। তো এই ডিটেলসটা তো আরও আবার কেমিস্ট্রিতে তোমাদের যে চ্যাপ্টার ছিল বায়োমলিকুলস, তো সেখানে তো কীভাবে স্ট্রাকচার তৈরি করতে হয় সেগুলো পড়েছো, তো অনেকবারই পড়েছো এই যে এগুলো। তো এবার যেটা আসছে সেটা হলো মেটাবোলাইটস, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি মেটাবোলাইটস। প্রাথমিক এবং গৌণ যে মেটাবোলাইটস বা মেটাবলিজমের মাধ্যমে যেগুলো আসে সেই সমস্ত পদার্থ। তো শুরু করা যাক। The most exciting aspect of chemistry deals with isolating thousands of compounds, small and big, from living organism. তো কেমিস্ট্রির একটা সবচেয়ে বড় অ্যাসপেক্ট বা একটা সবচেয়ে বড় পাওনা হলো যে কি, যে এরা কি করতে পারে, যে কোনো জীব থেকে ছোট বড় হাজার হাজার কম্পাউন্ডকে, হাজার হাজার মৌলকে, যৌগকে বিচ্ছিন্ন করতে পারে, আলাদা করতে পারে, যেটা একেবারে প্রথমে আগের ভিডিওতে প্রথমের অংশে পড়েছিলাম, যে এটা একটা তাদের বিশাল একটা অ্যাসপেক্ট। ডিটারমাইনিং দেয়ার স্ট্রাকচার অ্যান্ড ইফ পসিবল সিনথেসাইজিং দেম। এবং শুধু আলাদাই করে না, তাদের স্ট্রাকচার গঠন কেমন সেটাও জানতে সাহায্য করে। এমনকি তাদেরকে তৈরিও করতে পারে। যখন তাদের স্ট্রাকচার জেনে নেবো, তাদের গঠন জেনে নেবো, তাদের এই মলিকুলার ফর্মুলা জেনে নেবো, তখন সমস্ত কিছু জেনে নেওয়ার পর তাদেরকে সিনথেসাইজও করা যাবে। তো এটা একটা কেমিস্ট্রির একটা বিশাল অবদান। ইফ ওয়ান ওয়ার টু মেক এ লিস্ট অফ বায়োমলিকুলস, যদি কোনো একজন, such a list would have thousands of organic compounds including amino acid, sugar, etc. কেউ যদি বায়োমলিকুলস বা কার্বন ঘটিত জৈব যৌগের একটা লিস্ট বের করে, তো তার মধ্যে হাজার হাজার জৈব যৌগ আছে। তাদের মধ্যে কী কী আছে, অ্যামিনো অ্যাসিড আছে, সুগার আছে, নিউক্লিওটাইডস আছে, ভিটামিনস আছে, আরও অনেক কিছু আছে। ফর রিজনস দ্যাট আর গিভেন ইন সেকশন 9-10, উই ক্যান কল দিস বায়োমলিকুলস অ্যাজ মেটাবোলাইটস। তো এদেরকে একটা স্ট্রাকচার 9-10 দেওয়া আছে, নিচের দিকে দেওয়া আছে, অনেক নিচে, একবার দেখে নেবে তোমরা। তো এদেরকে আমরা বলে থাকি বায়োমলিকুলস। একবার দেখিয়ে দিই, 9-10 অনেকটাই নিচে আছে। এই যে অ্যানাবলিক, ক্যাটাবলিক, এইভাবে পড়তে হবে পরবর্তীকালে। In animal tissue, on we can call these biomolecules as metabolites. এই সমস্ত বায়োমলিকুলসগুলিকে আমরা মেটাবোলাইটস বলি। In animal tissue, one notice the presence of all such categories of compounds shown in figure 9.1. একটা অ্যানিমাল টিস্যুর মধ্যে বা প্রাণী কলার মধ্যে সমস্ত রকমের কম্পাউন্ড পাওয়া যায়, যেগুলো আমরা আগের 9-1 নম্বর ফিগারে দেখেছিলাম যে কী কী পাওয়া যায়। দিজ আর কল প্রাইমারি মেটাবোলাইটস। এই যে 9-1 নম্বর চিত্রে যেগুলো দেখেছিলাম এগুলো হচ্ছে প্রাইমারি মেটাবোলাইটস। এই যে এগুলো, এই যে হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন, এই যে এগুলো যেগুলো পাওয়া গেছে এগুলো হচ্ছে কি প্রাইমারি মেটাবোলাইটস।
প্রাণীদের মধ্যে, জীবের মধ্যে, এই যে হিউম্যান বডির মধ্যে, প্ল্যান্টের মধ্যেও পাওয়া যায়। এগুলো হচ্ছে প্রাইমারি মেটাবোলাইটস বা প্রাথমিক মেটাবোলাইটস যেটাকে বলে। মেটাবলিজম করলে যেগুলো প্রধান উপাদান হিসেবে আসে, these are called primary. However, when one analyzes plants, fungal and microbial cells, one would see thousands of compounds other than these called primary metabolites: alkaloids, flavonoids, rubber, essential oil, antibiotics. তো যদি একজন, তো প্রাণীদের মধ্যে যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে প্রাইমারি মেটাবোলাইটস। প্রাণীদের মধ্যে এই যে আগে যেগুলো দেখলাম একটু আগে, হাইড্রোজেন, সোডিয়াম, অক্সিজেন, সব হচ্ছে প্রাথমিক। কিন্তু প্রাণী ছাড়া যদি কেউ একজন যদি কোনো প্ল্যান্ট, উদ্ভিদ দেহকে, ফাঙ্গাল ছত্রাকের দেহকে, মাইক্রোবিয়াল সেল কোনো অণুজীবের দেহকে বা কোষকে পর্যবেক্ষণ করে, তাহলে সেখানে তারা হাজার হাজার অন্য ধরনের কম্পাউন্ড পাবে অদার দ্যান প্রাইমারি মেটাবোলাইটস। প্রাইমারি মেটাবোলাইটস ছাড়াও তারা অন্য অন্য হাজার হাজার ধরনের যৌগ তারা সন্ধান পাবে। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে অ্যালকালয়েডস, ফ্ল্যাভোনয়েডস, রাবার, এসেন্সিয়াল অয়েল, অ্যান্টিবায়োটিক্স, কালার্ড পিগমেন্ট, সেন্ট, গামস, স্পাইসেস ইত্যাদি হাজার হাজার রকমের অন্যান্য জৈব মেটাবোলাইটসের এক্সাম্পল পাবে, এবং এদেরকে বলা হয় কি সেকেন্ডারি মেটাবোলাইটস। তাহলে সেকেন্ডারি মেটাবোলাইটস কাদের মধ্যে পাওয়া যায়? প্ল্যান্ট, তারপরে মাইক্রোবিয়াল সেলস, ফাঙ্গাল, এদের মধ্যে পাওয়া যায়। এই যে আমরা গাছ থেকে যে বিভিন্ন রকমের ওষুধগুলো গ্রহণ করি সেগুলো হচ্ছে সেকেন্ডারি মেটাবোলাইটস। যে গাম আছে, রাবার আছে, অ্যালকানোয়েডস আছে, এসেন্সিয়াল আছে, সবই হচ্ছে সেকেন্ডারি মেটাবোলাইটস। When primary metabolites have identifiable function and play a known role in normal physiological process, আমরা জানি যে প্রাথমিক যে মেটাবোলাইটস আছে ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, হাইড্রোজেন, এই প্রাইমারি মেটাবোলাইটসগুলো কী কাজ করে আমাদের পুরো জানা। এর জন্য একটা চ্যাপ্টারও আছে যে ফটোসিনথেসিস মিনারেল নিউট্রিশন নামে একটা চ্যাপ্টারও আছে বায়োলজিতে, 11ই আছে। তো সেখানে প্রত্যেকটা প্রাইমারি মেটাবোলাইটসের যে কী কাজ সেটা আমরা ডিটেলসে পড়বো। তো আমাদের এই কাজগুলো আমাদের জানা, কোনো প্রবলেম নেই। বাট উই ডু নট অ্যাট দিস মোমেন্ট আন্ডারস্ট্যান্ড দ্য রোল অর ফাংশন অফ অল দ্য সেকেন্ডারি মেটাবোলাইটস ইন হোস্ট অর্গানিজম। কিন্তু কোনো একটা জীবের দেহে, সেটা উদ্ভিদ হতে পারে, ছত্রাক হয় কিংবা মাইক্রোবস হয়, তাদের দেহে বা সেলে যে সেকেন্ডারি মেটাবোলাইটস আছে তাদের সমস্ত, কতগুলো যে সেকেন্ডারি মেটাবোলাইটস আছে তাদের সমস্তকে আমরা এখনও খুঁজে বের করতে পারিনি। এমনকি যাদেরকে খুঁজে বের করা হয়েছে তাদেরও সবার কাজ জানা যায়নি যে কে কোন কাজটা করে থাকে। আর আবার মেনি অফ দেম আর ইউজফুল টু হিউম্যান ওয়েলফেয়ার। যাই হোক, অনেকেই আছে যারা, অনেক সেকেন্ডারি মেটাবোলাইটস আছে যেগুলো মানুষের অনেক কাজে লাগে, যেমন রাবার, ড্রাগস, স্পাইস, সেন্টস, পিগমেন্টস, এগুলো মানুষের অনেক কাজে লাগে। ড্রাগ, ওষুধ তৈরি করতে, স্পাইস যেমন স্পাইসেস যেটা আছে সেটা তরকারিতে কাজে লাগে, সেন্ট পারফিউম হিসাবে কাজ করে, পিগমেন্ট যেটা আছে কালার, কোনো কিছুকে কালারফুল করতে সাহায্য করে। সাম সেকেন্ডারি মেটাবোলাইটস হ্যাভ ইকোলজিক্যাল ইম্পর্টেন্স। কিছু কিছু সেকেন্ডারি মেটাবোলাইটস আছে যেগুলো আবার ইকোলজিক্যাল ইম্পর্টেন্স আছে বা পরিবেশের দিকে ভূমিকা আছে। কেউ কেউ মানুষের উপকার করছে, কেউ কেউ পরিবেশের উপকার করছে, হয়তো পরিবেশের দূষণ কমাতে কিংবা অন্য কাজে সাহায্য করছে। ইন দ্য লেটার চ্যাপ্টার্স অ্যান্ড ইয়ার্স ইউ উইল লার্ন মোর অ্যাবাউট দিস। তো সেকেন্ডারি মেটাবোলাইটস বিষয়ে পরবর্তীকালে আরও অনেক পড়বে। তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এই যেমন পিগমেন্টসের এক্সাম্পল ক্যারোটিনয়েডস, অ্যান্থোসায়ানিন, এই যে ক্লোরোপ্লাস্টের মধ্যে পাওয়া যায়, যেগুলো ক্লোরোপ্লাস্টের মধ্যে যেগুলো পাওয়া যায়, এই যে পিগমেন্টগুলো যেগুলো ফুলের বিভিন্ন কালার তৈরি করার জন্য কাজে লাগে, তো সেগুলো হলো এই যে পিগমেন্ট, এটা সেকেন্ডারি মেটাবোলাইটস। এগুলো সবই হচ্ছে সেকেন্ডারি মেটাবোলাইটস। তারপর যে অ্যালকালয়েডস আছে, মরফিন, কোডেইন, এগুলো হচ্ছে মরফিন, কোডেইন সেকেন্ডারি। টার্পিনয়েডস হচ্ছে মনোটার্পিন, ডাইটার্পিন। এসেন্সিয়াল অয়েল হচ্ছে লেমন গ্রাস অয়েল। টক্সিন হচ্ছে অ্যাব্রিন, রেসিন। লেকটিনস কনকানাভ্যালিন এ। ড্রাগস ভিনব্লাস্টিন, কার্কিউমিন। পলিমেরিক সাবস্টেন্স রাবার, গাম, সেলুলোজ। তো এগুলো সবই হচ্ছে সেকেন্ডারি মেটাবোলাইটস। তো এগুলো মনে রাখবে, এগুলো মনে রাখা অত্যন্ত দরকার, কোশ্চেন আসে। এবার যেমন টক্সিন যেটা আছে সেটা মনে রাখার একটা ট্রিক হচ্ছে র্যাট, RAT, র্যাট দিয়ে এটাকে মনে রাখবে। আর ফর রিসিন, A ফর অ্যাব্রিন, আর T ফর টক্সিনস, র্যাট দিয়ে মনে রাখবে। তো প্রত্যেকটা নিজের করে রাখার চেষ্টা করবে। আর পিগমেন্ট তো জানোই, অ্যালকালয়েডও এমনি মনে থাকে, টার্পিনেট তো এমনি মনোডাই এমনি মনে থাকবে। এসেন্সিয়াল অয়েলটা মনে রাখবে, ওয়েল আছে সহজে মনে থাকবে। লেকটিনস তো একটাই আছে মনে থাকবে। ড্রাগের নাম তো ভিনব্লাস্টিন, কার্কিউমিন, অনেকবারই পড়বে। পলিমেরিক সাবস্টেন্স, বহু পলিমেরিক সাবস্টেন্স তো এই তো রাবার, গাম, সেলুলোজ, এগুলো অনেকে পড়বে। তো ঠিক আছে, এটা ছিল প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি মেটাবোলাইটস। যে ডিস্ট্রাক্টর বলতে গেলে প্রাইমারি হচ্ছে প্রাণ দিয়ে যেটা পাওয়া যায়, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। আর সেকেন্ডারি হলো প্ল্যান্ট, মাইক্রোবস, ছত্রাকের দিয়ে পাওয়া যাচ্ছে,
উপকার আছে, মানুষের কাজে লাগে, পরিবেশের কাজে লাগে, এক্সাম্পলগুলো মনে রাখবে। তো এরপর আছে বায়ো ম্যাক্রো মলিকুলস। তো বায়ো ম্যাক্রো মলিকুলসটা পড়ে দিই, প্রোটিনটা পরে পড়বো। তো দেয়ার ইজ ওয়ান ফিচার কমন টু অল দোজ কম্পাউন্ড ফাউন্ড ইন দ্য অ্যাসিড সলিবল পুল, যে অ্যাসিড সলিবল পুল বা নিচের দিকে যেটা ছাকার পর যে অংশটা পড়ে গেছিলো এই পাত্রের মধ্যে, যে ছাকার মধ্যে যে নিচের দিকে যে অংশটা ছিল অ্যাসিড সলিবল পুল, তো তার মধ্যে একটা কমন জিনিস কি, দে হ্যাভ মলিকুলার ওয়েট রেঞ্জিং ফ্রম 18 টু অ্যারাউন্ড 800 ডালটন অ্যাপ্রক্সিমেটলি, যে তাদের যে মলিকুলার ওয়েটটা সেটা কিন্তু কম, 18 থেকে 18 ডালটন। এই যে অ্যাসিড সলিবল পিল যে অংশটা, তো এর মলিকুলার ওয়েটটা হচ্ছে 18 থেকে 800 ডালটন, কিন্তু অ্যাসিড ইনসলিবল পিল যেটা উপরের দিকে ছিল সেটা কিন্তু অনেকটাই বেশি, প্রায় 10,000 ডালটনেরও বেশি, 10,000 ডালটন বা তারও বেশি। তো ভারী বলি সেটা উপরে থেকে যায়, চা ছাকার সময় আমরা জানি চায়ের পাতিগুলো বা আদার যে নির্যাসগুলো সেগুলো উপরে থাকে, আদার যে অংশগুলো সেগুলো ভারী, তাই উপরে থেকে যায়। The acid insoluble fraction has only 4 types of organic compounds: protein, nucleic acid, polysaccharide, lipid. তো অ্যাসিড ইনসলিবল বা উপরের দিকে যে অংশটা আছে তার মধ্যে 4 রকমের অর্গ্যানিক বা জৈব যৌগ থাকে, একটা প্রোটিন, একটা নিউক্লিক অ্যাসিড, একটা পলিস্যাকারাইড আর একটা লিপিড, এই 4টে জৈব যৌগ থাকে। These classes of compounds, with the exception of lipids, have molecular weight in the range of 10,000 daltons and above. তো এই যে 4টে দেখলাম, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, পলিস্যাকারাইড, লিপিড, যেটা উপরে থাকে, তাদের প্রত্যেকের মলিকুলার ওয়েট 10,000 ডালটনের বেশি, কিন্তু লিপিড ছাড়া, লিপিডেরটা কম। For this very reason, biomolecules, chemical compounds found in living organisms, are of 2 types. এবং এর জন্যই যে সমস্ত কেমিক্যাল কম্পাউন্ডস বা রাসায়নিক যৌগ কোনো একটা জীবের মধ্যে পাওয়া যায় সেটা 2 প্রকার হয়। দোজ হুইচ হ্যাভ মলিকুলার ওয়েট লেস দ্যান 1000 ডালটন অ্যান্ড আর ইউজুয়ালি প্রেফার টু অ্যাজ মাইক্রোমলিকুলস অর সিম্পলি বায়োমলিকুলস। একটা কি, প্রথমেরটা হচ্ছে যে সমস্ত জৈব যৌগের মলিকুলার ওয়েটটা 1000 ডালটনের কম হয় তাদেরকে বলা হয় মাইক্রো মানে কি, ছোটো, মাইক্রো মানে ছোটো, তাই মাইক্রো মলিকুলস অর সিম্পলি বায়োমলিকুলস। আর while those which are found in the acid insoluble fraction are called macromolecules or biomacromolecules, আর যারা উপরের দিকে থাকে তাহলে বায়োম্যাক্রোমলিকুলস। তাই দুটো ভাগে ভাগ করা হয়, একটা হলো মাইক্রোমলিকুলস বা বায়োমলিকুলস যাদের মলিকুলার ওয়েটটা 1000 ডালটনের কম হয়, যেটা অ্যাসিড সলিবল ফ্র্যাকশনে পাওয়া যায় এই যে নিচের অংশে। আর একটা হলো মাইক্রো ছিল ওটা, এটা হচ্ছে ম্যাক্রোমলিকুলস আর বায়োম্যাক্রোমলিকুলস, যেটা হলো 10,000 ডালটন বা তার থেকে বেশি, যেটা অ্যাসিড ইনসলিবল ফ্র্যাকশনে পাওয়া যায়। তাহলে দুটো পার্ট, জীবদেহে যে সমস্ত কেমিক্যাল কম্পাউন্ড পাওয়া যাচ্ছে তাদের দুটি অংশে ভাগ করা হয়ে গেল, মাইক্রো আর ম্যাক্রো। তো দ্য মলিকুলস ইন দ্য ইনসলিবল ফ্র্যাকশন উইথ দ্য এক্সেপশন অফ লিপিড আর পলিমেরিক সাবস্টেন্সেস, যে এই যে প্রোটিন আছে, পলিস্যাকারাইড আছে, নিউক্লিক অ্যাসিড আছে, এগুলো প্রত্যেকটা হচ্ছে পলিমেরিক সাবস্টেন্স মানে পলিমার, এরা প্রত্যেকে পলিমার। যেমন প্রোটিন হচ্ছে অ্যামিনো অ্যাসিডের পলিমার, তারপর নিউক্লিক অ্যাসিড হচ্ছে নিউক্লিওটাইডের পলিমার। তো ওগুলো প্রত্যেক হচ্ছে পলিমার, কিন্তু কি লিপিড ছাড়া, লিপিডের এক্সেপশন অনেক দিক দিয়ে আছে, এর মলিকুলার ওয়েট কম, এটা পলিমার না, এবং তার কারণটা একটু পরই বলা হবে। দেন হোয়াই ডু লিপিডস হুজ মলিকুলার ওয়েট ডু নট এক্সিড 800 ডালটন কাম আন্ডার অ্যাসিড ইনসলিবল ফ্র্যাকশন আর ম্যাক্রোমলিকুলার ফ্র্যাকশন? তো আমরা দেখছি যে লিপিডের ওজনটাও কম, 10,000 ডালটন থেকে অনেকটাই কম, মাত্র 800 ডালটন। এর তো অ্যাসিড সলিবল ফ্র্যাকশন বা নিচের দিকে থাকা উচিত ছিল। আবার লিপিড সেটা পলিমারও গঠন করে না, তাহলে এটা অ্যাসিড ইনসলিবল ফ্র্যাকশনে থাকে কেন, বা উপরের যে অংশটা সেখানে থাকে কেন, তার কারণটা কি? তো লিপিড আর ইনডিড স্মল মলিকুলার ওয়েট, যদিও লিপিডের যে মলিকুলার ওয়েট সেটা অনেকটাই কম, মাত্র 800 ডালটন, কম্পাউন্ডস আর প্রেজেন্ট নট অনলি অ্যাজ সাচ, কিন্তু সেটা যেভাবে আছে সেভাবে থাকে না, বাট অলসো অ্যারেঞ্জ ইন্টু স্ট্রাকচার লাইক সেল মেমব্রেন অ্যান্ড আদার মেমব্রেন। তো এটা আলাদা আলাদাভাবে থাকে না, এরা কীভাবে থাকে, যে এরা অ্যারেঞ্জ থাকে ইন্টু স্ট্রাকচার লাইক সেল মেমব্রেন অ্যান্ড আদার মেমব্রেন। সেল মেমব্রেন কোষের যে পর্দা সেখানে, আদার মেমব্রেন তাছাড়া কোষীয় অঙ্গাণু যেটা আছে তাদের যে পর্দা সেখানে এই সমস্ত লিপিডগুলো কি ঘন শূন্য বিশিষ্ট অবস্থায় থাকে, তার মধ্যে অ্যারেঞ্জ থাকে। আমরা যে নিকলসনের যে মডেলটা পড়ব কোষের মধ্যে, সেলের মধ্যে, তো তার মধ্যে দেখবো যে লিপিডগুলো এইভাবে
কোষের যে পর্দা আছে তার মধ্যে এইভাবে ভেতরের দিকে এইভাবে আছে লিপিডের অংশগুলো। তো তারা কি কোষ পর্দার সঙ্গে পুরো লেগে আছে, অ্যারেঞ্জড আছে, ঘন সন্নিবিষ্ট অবস্থায় আছে। তো তার জন্য কি হয়, হোয়েন উই গ্রিন্ড এ টিস্যু উই আর ডিসরাপ্টিং দ্য সেল স্ট্রাকচার। আমরা যখন কোনো একটা টিস্যু বা কলাকে গ্রিন্ড করি বা টুকরো টুকরো করি এই মর্টার দিয়ে, পিসল দিয়ে, যেটা প্রথমেই পড়েছিলাম প্রথম ভিডিওতে, তো তখন কী করি, পুরো সেলের যে স্ট্রাকচার সেটা ধ্বংস করে ফেলি, কোষের যে স্ট্রাকচার বা গঠন সেটা পুরো ধ্বংস করে ফেলি। সেল মেমব্রেন অ্যান্ড আদার মেমব্রেন আর ব্রোকেন ইন্টু পিসেস অ্যান্ড ফ্রম ভেসিকলস হুইচ আর নট ওয়াটার সলিবল। সেটা কী হয়, কোষের যে পর্দা আছে বা অন্যান্য অংশ আছে সেগুলো এইভাবে ছোটো ছোটো খণ্ডে বিভক্ত হয়ে যায়, ছোটো ছোটো খণ্ডে বিভক্ত হয়ে এইভাবে ভেসিক্যাল তৈরি করে, কিন্তু সেগুলো আর জলে দ্রাব্য হয় না, সেগুলো জলে অদ্রাব্য হয়, ছোটো ছোটো খণ্ডে বিভক্ত হয়ে যায় এবং ভেসিক্যাল তৈরি করে, অনেক ছোটো ছোটো খণ্ডে বিভক্ত হয়ে যায়, ভেসিক্যাল তৈরি করে এবং সেগুলো জলে অদ্রাব্য। Therefore, these membrane fragments in the form of vesicle get separated along with the acid insoluble pool. এবং যেহেতু এরা জলে অদ্রাব্য তার জন্য আর নিচে নামতে পারে না, অ্যাসিড সলিবল যেটা আছে, অ্যাসিড সেটা দ্রবীভূত হতে পারে না, জলে অদ্রাব্য, তাই ভেসিকাল গঠন করে নেয়, গোল গোল অংশ যে ভেসিকাল গঠন করে নেয়, জলে অদ্রবীভূত অবস্থায় থাকে, তাই জলে কিংবা অ্যাসিডের দ্রবীভূত হতে পারে না। আর এই কারণের জন্য কী হয়, সেটা অ্যাসিড সলিবল পুল বা নিচের যে অংশ সেটা যেতে পারে না, অ্যান্ড দে রিমেন অ্যাসিড ইনসলিবল পুল অ্যান্ড হেন্স ইন দ্য ম্যাক্রোমলিকুলার ফাংশন। এবং তার জন্য তারা যে অ্যাসিড ইনসলিবল পুল বা ম্যাক্রোমলিকুলার ফাংশন আছে, যেটা উপরের অংশটা, সেখানে থেকে যায়। লিপিড আর নট স্ট্রিক্টলি ম্যাক্রোমলিকুলস, লিপিড সম্পূর্ণরূপে ম্যাক্রোমলিকুলস না, কারণ ম্যাক্রোমলিকুলসের অনেক বৈশিষ্ট্য সে ফলো করছে না, এর মলিকুলার ওয়েটও কম, তারপরে এটি পলিমারও গঠন করে না, তাহলে থাকছে কারণ এটা কোষ পর্দার মধ্যে ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকে। যখন কোষগুলিকে গ্রিন করা হয়, টুকরো টুকরো করা হয়, তো সেগুলো কী করে, ছোটো ছোটো খণ্ডে বিভক্ত হয়ে ভেসিকাল আকারে থেকে যায় এবং সেই ভেসিকালগুলো জলে অদ্রাব্য বা অ্যাসিডে অদ্রাব্য, আর অ্যাসিডে অদ্রাব্য হওয়ার জন্য সেই অ্যাসিডের মধ্যে সেটা দ্রবীভূত হয়ে নিচের দিকে নামতে পারে না, তাই সেটা উপরের দিকে থেকে যায়। যেমন চিনিটা, চায়ের মধ্যে চিনিটা পুরোটা দ্রবীভূত, তাই চিনি সহ চাটা নিচের দিকে নেমে যায়, কিন্তু যে চায়ের পাতিগুলো, সেই চায়ের পাতিগুলো কিন্তু জলে অদ্রব্য নয়, তাই সেগুলো উপরের দিকে থেকে যায়। তো এগুলো অদ্রবীভূত, তার জন্য লিপিডটা নিচের দিকে থাকে, এই ওপরের দিকে থাকে, যদিও এটা সম্পূর্ণরূপে ম্যাক্রোমলিকুলস না। দ্য অ্যাসিড সলিবল পুল রিপ্রেজেন্ট রাফলি দ্য সাইটোপ্লাজমিক কম্পোজিশন। তো অ্যাসিড সলিবল বা নিচের যে অংশটা, সেখানে কী কী থাকে, সাইটোপ্লাজমিক কম্পোজিশন, সাইটোপ্লাজমের মধ্যে যে সেমিফ্লুইড যে স্ট্রাকচারটা আছে, সেমিফ্লুইড তরল আকৃতি, সেই অংশটাই থাকে বেশি। দ্য ম্যাক্রোমলিকুলস ফ্রম সাইটোপ্লাজম অ্যান্ড অর্গানেলিস বিকাম দ্য অ্যাসিড ইনসলিবল ফ্র্যাকশন। আর অ্যাসিড ইনসলিবল ফ্র্যাকশন বা উপরের দিকে কী থাকে না, তো সাইটোপ্লাজমের মধ্যে যে সমস্ত ম্যাক্রোমলিকুলসগুলো আছে, প্রোটিন, তারপরে সুগার, তারপর নিউক্লিক অ্যাসিড, সে সমস্ত লিপিড, সে সমস্ত ম্যাক্রোমলিকুলগুলো থাকে। আর কি থাকে, অর্গানালিজ, যেমন রাইবোজোম, প্লাস্টিড, নিউক্লিয়াস, যে বিভিন্ন রকম সেল অর্গানেল আছে সেগুলো থাকে। টুগেদার দে রিপ্রেজেন্ট দ্য এন্টায়ার কেমিক্যাল কম্পোজিশন অফ লিভিং টিস্যু অর অর্গানিজম। এবং সেই দুটো মিলে একত্রে কী করে, যে পুরো একটা লিভিং টিস্যু বা অর্গানিজম, পুরো একটা কোষকে বা পুরো একটা জীবদেহকে রিপ্রেজেন্ট করে। তাহলে একটা জীবদেহ বা একটা কোষের মধ্যে যত অংশ আছে তাদের দুটি বারে ভাগ হয়, একটা অ্যাসিড সলিবল, একটা অ্যাসিড ইনসলিবল। অ্যাসিড যে সলিবল বা নিচের যেটা অংশ, অ্যাসিডের দ্রবীভূত অংশ, তার মধ্যে কী থাকে, প্লোটোপ্লাজমটা থাকে, কিংবা নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিওপ্লাজম আছে সেটা থাকে, যে সেমিফ্লুইড অংশ সেটা থাকে। আর অ্যাসিড ইনসলিবল বা ওপরের যে ফ্র্যাকশন সেটা কী থাকে না, তো সেখানে বিভিন্ন ম্যাক্রোমলিকুলস বা বৃহৎ জৈব অণু, যে সুগার, তারপরে লিপিড, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, সেগুলো থাকে। বিভিন্ন রকমের অর্গানালিস, যেমন প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রোজোম, এই সমস্তগুলো থাকে। তো কোথায় কী থাকে সেটাও বলা আছে। In summary, if we represent the chemical composition of living tissue from abundance point of view and arrange them classwise, we observe that water is the most abundant chemical in living organism. তো একটা লিভিং যে অর্গানিজমের মধ্যে বা একটা জীবের মধ্যে অনেক ধরনের জৈব যৌগ আছে, অনেক ধরনের কেমিক্যাল আছে, অনেক ধরনের কম্পাউন্ড আছে। তো কোনটা বেশি থাকে, কোনটা কম থাকে, কোনটা কত পার্সেন্ট থাকে, সেটা এই যে ছক আছে এখানে, তো সেই ছকে বলা আছে এবং এটা ইম্পর্টেন্ট। তো এর মধ্যে
একটা জীবের মধ্যে ওয়াটারটা থাকে সবচেয়ে বেশি, বা জল থাকে সবচেয়ে বেশি, 70 থেকে 90% হচ্ছে ওয়াটার। তারপরে কি থাকে, প্রোটিন থাকে 10 থেকে 15%। তারপরে কি থাকে, নিউক্লিক অ্যাসিড 5 থেকে 7%। তারপরে কি থাকে, কার্বোহাইড্রেট 3%, তারপর লিপিড 2%, তারপর আয়নস 1%। তো বড় থেকে বেশি থেকে কম এটা সাজতে হবে। তো সবচেয়ে বেশি ওয়াটার, তারপর প্রোটিন, তারপর নিউক্লিক অ্যাসিড, তারপর কার্বোহাইড্রেট, তারপর লিপিড, তারপর আয়ন। তো ওয়াটার থেকে সবচেয়ে বেশি 70 থেকে 90%। তো কোনটা কত পার্সেন্ট এবং তার যে সিরিজ ঊর্ধ্বক্রম বা অর্ধক্রম সেটাও মনে রাখতে হবে। তো এত দূরই ছিল এই ভিডিওটা। তো এর নেক্সট ভিডিওতে পরবর্তী যে পার্টগুলো আছে প্রোটিন কিংবা অন্যান্য পার্টস সেগুলো পড়া হবে। তো আশা করি ভিডিওটি তোমাদের অবশ্যই কিছু না কিছু কাজে লেগেছে। তো ভিডিওটি যদি কিছুটা উপকার করে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করো, যাতে আরও বেশি একটা মোটিভেট পাই, যাতে আরও বেশি ভিডিও বানাতে পারি। আর ভিডিওর মধ্যে যদি কিছু ফিডব্যাক দিতে চাও বা কোনো কিছু বলতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারাও এর দ্বারা উপকৃত হতে পারে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। আস্তে আস্তে সমস্ত ভিডিও আপলোড করা হবে। আর যদি তোমাদের মনে হয় যে এই চ্যাপ্টারটা আগে আপলোড করলে ভালো হয় তো সেটা অবশ্যই জানাবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওগুলি দেখার জন্য।